শুরু হলো সব খবর উইথ জেডএসআরএফ। কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। একদিনে কোভিড পরীক্ষা ও শনাক্তের নতুন রেকর্ড হলো দেশে। গত 24 ঘন্টায় করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন 503 জন, যারা ঢাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আসার কথা আগের দিনের চেয়ে প্রাণহানি কমে এসেছে 4 জনে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো 131 জনের। এই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 4 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3686 জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন করে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হয়েছে 132 জন সহ 995 জনকে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্থানীয়ভাবে লকডাউন আরও কঠোরভাবে পালনের তাগিদ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শ মতো সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আশার আলো দেখছি যে আমাদের মৃত্যু সংখ্যা কমেছে। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ, যাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে এবং সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। আমরা কোনো রকম সামাজিক অনুষ্ঠান, ইফতার মাহফিল নিয়ে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। আমরা সবাই নিজের ঘরে থেকে ইফতার করব, ঈশার নামাজ আদায় করব এবং তারাবির নামাজ আদায় করব। কোভিড-19 প্রতিরোধে আমাদের সকল মুসল্লি ভাইদের বিনীত অনুরোধ জানাই, আপনারা এই নির্দেশনা মেনে চলুন। যশোর আইসোলেশন সেন্টারে থাকা জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান 2 জনের মধ্যে একজনের বয়স 60, অপরজন 24 বছর বয়সী এক গর্ভবতী নারী। তারা দুজনে বৃহস্পতিবার ভর্তি হন। গত রাতে মৃত্যু হয় তাদের। 2 জনেরই নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের সংস্পর্শে আসা আরও 5 জনের। করোনা সতর্কতার মধ্যেও সড়কে থেমে নেই মানুষের আনাগোনা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনা সদস্যরা। ঘরের বাইরে বের হওয়া অনেককেই পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে। তবে লকডাউনের নির্দেশনা মানার ব্যাপারে এখনও অনেকটাই উদাসীন সাধারণ মানুষ। বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছেন তারা। সাপ্তাহিক ছুটি আর আসন্ন রমজানের কারণে রাজধানীর সড়ক আর কাঁচা বাজারগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। কাজে বাড়ছিল, গ্রামের কাজে বাড়ছিল। ডেভেলপারের সাথে বসতে হবে, আমাদের অফিস অর্ডার আছে আমাদের সাথে। দূরত্ব বজায় রাখার জন্য বলতেছি এবং আমরা বলতেছি আমরা তো মাঠে আছি আপনাদের সেবা করার জন্যই। তা আপনারা যদি ভিতরে দূরত্ব বজায় রাখেন, বাসায় থাকেন, তাহলে হলো আপনারা এই রোগ থেকে নিরাপদ থাকবেন। যে দোকানগুলোতে সামাজিক দূরত্ব মেনটেন হচ্ছে না, আমরা সেই দোকানদারকে বলছি যে যেহেতু উনি নিজে সামাজিক দূরত্ব মেনটেন করাতে ব্যর্থ হয়েছেন, ওনার দোকানটা সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ রেখে তাকে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করছি যাতে উনি নেক্সট টাইম সতর্ক হন। তার পাশাপাশি যেসব ব্যক্তি কাঁচা বাজারগুলোতে ভ্যানের কাছে এসে মাস্ক ছাড়া কেনাকাটা করছেন, আমরা কড়া ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি দোকানদারদেরকে যাতে তাদের কাছে কেনাকাটা কোনো জিনিস যাতে বিক্রি না করেন। রমজানকে সামনে রেখে বাজার আর সড়কে বেড়েছে মানুষের চলাচল। সিয়াম সাধনার জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে আজও জেলা শহরগুলোয় ঘরের বাইরে বেরিয়েছিল বিপুল সংখ্যক মানুষ। হালকা যানবাহনের চলাচলও ছিল চোখে পড়ার মতো। রোজার আগে বাজারমুখী মানুষের ঢল সামলাতে হিমশিম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কালকে থেকে আমাদের রোজা শুরু হচ্ছে, তো রোজাকে করার জন্য প্রয়োজনীয় নিত্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো নেওয়ার জন্য তো বের হতেই হবে। শুক্রবারে বাজার করে নিয়ে সারা সপ্তাহ হয়তো এইভাবে ভালোভাবে চলবে, সেই জন্য বের হয়েছে। পেটের জ্বালা বড় জ্বালা। এই পেটের জন্য মানুষ চুরি করে, সিটারি করে, বাটপারি করে, কত কি করে, কিন্তু এই পেটের জন্য মানুষ রাস্তায় বাড়াইছে। মুরগি, মাংস, মাছ সব মিলিয়ে 500 দোকান হবে। স্পেস আছে, স্পেসে বাজার করার স্বস্তিও আছে এবং নিজের মনকে স্যাটিসফাই করা যাচ্ছে যে না ঠিক আছে। আমরা ধরুন দোকানদারি করতেছি, জানি সুন্দরভাবে দোকানদারি করতেছি, 12 টাকা নিচ্ছে না। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। নারায়ণগঞ্জের খবর জানবো তার কাছ থেকে। স্মিথ, ঢাকার পর তো নারায়ণগঞ্জই করোনা আক্রান্ত সবচেয়ে বেশি। এর মধ্যেই আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান।
সৌমিত্র, আপনি ঠিকই বলেছেন যে ঢাকার পরে সবচেয়ে বেশি সংক্রমণ কিন্তু হয়েছে এই নারায়ণগঞ্জে, অর্থাৎ গত 8ই মার্চ থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে সরকারের যে হিসাব অর্থাৎ IEDCR এর যে হিসাব অনুযায়ী 584 জন কিন্তু করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন এবং 37 জন কিন্তু ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। এতে বোঝা যায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ কতটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মানুষের মধ্যে যে ধরনের সচেতনতাটা আসা দরকার সেটি কিন্তু আমরা দেখছি না। গত 2 থেকে 3 দিন ধরেই কিন্তু মানুষের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে সকাল থেকে মানুষের বাজারমুখী খুব মানুষের ভিড় ছিল। সামাজিক দূরত্ব তো মানা হয়নি, সেখানে গাদাগাদি করে মানুষ কেনাকাটা করেছে এবং প্রতিদিনই কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু শহরের যানবাহনের সংখ্যাও বেড়েছে। ব্যক্তিগত বাড়ি, রিক্সা, প্রাইভেট কার, পণ্য পরিবহনের গাড়ি সবই কিন্তু বেড়েছে। বিশেষ করে রমজানকে সামনে রেখে মানুষ আসলে বেরিয়েছিল কেনাকাটা করার জন্য, সেটি আসলে যেমন নিত্য প্রয়োজনীয় দরকার, আবার অনেকে কিন্তু বিনা অজুহাতেও বেরিয়েছে, যাদের কোনো প্রয়োজন নেই, কেনাকাটা নেই, কিন্তু শহর দেখার নাম করে বা দেশীয় মুরগির ডিম কেনার কথা বলে এরকম অভিযোগও দেখছি আমরা, অনেকে কিন্তু বেরিয়েছেন। কিন্তু আসলে এটি কখনোই আসলে আমাদের কাছে কাম্য ছিল না, যে কারণে কিন্তু নারায়ণগঞ্জে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। প্রতিদিন 40 থেকে 50 জন করে কিন্তু নতুন করে সংক্রামিত হচ্ছে। আর আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবির সাথে আমার বিকেলে কথা হয়েছিল। তিনি বলেছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা যে ধরনের সহযোগিতা করা দরকার সিভিল সার্জন অফিসকে তারা সেটি করছেন, তারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, গাড়ি দিয়ে তারা ব্যবহার করছেন, কিন্তু তাদের যে টেকনিশিয়ান সেই টেকনিশিয়ানের তাদের অভাব ছিল, যে কারণে তারা সিভিল সার্জন অফিসের সাথে সমন্বয় করে মানুষের নমুনাটি সংগ্রহ করছেন। কিন্তু সেই যে নমুনা সংগ্রহ করার যে ধীরগতি আমরা গত কয়েকদিন ধরে বলতে যাচ্ছি, সেটি কিন্তু কোনো উত্তরণ হচ্ছে না। সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেছেন তারা ঢাকায় টেকনিশিয়ানের জন্য লোকবল চেয়েছেন, কিন্তু সে ঢাকা থেকে এখন পর্যন্ত তাদেরকে সেই টেকনিশিয়ান সরবরাহ করা হয়নি, যে কারণে তারা কিন্তু এখন দিনে 100 থেকে 150 বা 250 এরকম কিন্তু তারা নমুনা সংগ্রহ করতে পারছেন। কিন্তু যদি নারায়ণগঞ্জের মানুষের যে করোনার উপসর্গ নিয়ে যে পরিমাণ মানুষ এখন বাসা বাড়িতে অবস্থান করছেন, প্রতিদিনই SMS সিটি কর্পোরেশনের শুধু একটি পরিসংখ্যা যদি 684টি SMS কিন্তু সিটি কর্পোরেশন পেয়েছেন, কিন্তু সেই তুলনায় কিন্তু তারা আসলে এই নমুনা সংগ্রহ করতে পারছে না, যে কারণে নারায়ণগঞ্জে কিন্তু প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়ছে। সৌমিত্র, স্মিত, ধন্যবাদ আপনাকে। রমজান শুরুর আগের দিন বাজারে মানুষের ভিড় ছিল আগের মতোই। মানুষের অতিরিক্ত আনাগোনার কারণে বিঘ্নিত হয়েছে শারীরিক দূরত্ব নিশ্চিতের চেষ্টাও। অধিকাংশ কাঁচা বাজার মূল বাজার থেকে বিস্তৃত করা হয়েছে। কারওয়ান বাজারের সবজির খুচরা দোকানগুলো ফার্মগেট, তেজগাঁও রেলগেট এলাকা পর্যন্ত বিস্তৃত। রাজধানীতে 28টি কাঁচা বাজার রয়েছে, এছাড়া অলিতে গলিতে রয়েছে অসংখ্য বাজার। আজকালের মধ্যে সব কাঁচা বাজার বিস্তৃত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গেল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে করোনা ভাইরাস মোকাবেলায় হাটবাজার বিস্তৃত করার নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রামে পাল্টে গেছে রমজান কেন্দ্রিক বাজারের চিত্র। করোনা প্রাদুর্ভাবে রোজার আগে ভোগ্যপণ্য কেনার সেই হিড়িক নেই। মজুদ এবং সরবরাহ পর্যাপ্ত, তারপরও দাম কিছুটা বাড়তি। কাঁচা বাজারের তুলনায় টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ভিড় অনেক বেশি। মুদি দোকানগুলোতে বেচাকেনা কম, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উপস্থিতি হাতে গোনা। যারা আসছেন তারা বেশিরভাগই উচ্চবিত্ত। এই অবস্থাতেও দাম বেড়েছে ছোলা, চিনি, খেজুর সহ রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের। তুলনামূলক এখন অনেক দাম বেশি, খোলাখুলি ভাবে মাল বেচা কিনা হচ্ছে না, তো সেই জন্য। যেটা 70 টাকা ছোলা বিক্রি করতাম, এটা এখন 75 টাকা বিক্রি করি। দেশি চিনির উপর ডিমান্ড হয়ে গেছে, দেশি চিনিতে একটু 10 টাকা কেজিতে বাড়ি গেছে। চিনি বিক্রি করছি 50 টাকা, আর ডাল বিক্রি করছি 50 টাকা, ছোলা 60 টাকা, আর খেজুর 120 টাকা। প্রথম পরিমাণে বেশি দিছিল, পরবর্তীতে আমরা পিছন থেকে সাউন্ড দিয়েছিলাম, দেওয়ার পরে মাল সীমিত করে দিয়েছি। খেজুর 1 ঘন্টা পাওয়ার পরে আর পাওয়া যাচ্ছে না। দামের কারণে মানুষের কষ্ট হচ্ছে, এদিকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ, মানুষের দুর্ভোগের শেষ নাই। যে লেবুর পর্যাপ্ত যোগান আছে, কিন্তু লেবু এই যে আজকেও নিলাম আপনার ডজন 120 টাকা। চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিয়েছেন শোয়েব রহমান। শোয়েব, শারীরিক দূরত্ব বেশিরভাগ জায়গাতেই মানা হচ্ছে না, চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন?
সৌমিত্র, চট্টগ্রামের চিত্র আসলে একই রকম। আমরা দেখেছি যে সকাল থেকে জেলা প্রশাসনের 10টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম তারা নগরের বিভিন্ন স্থান জুড়ে অভিযান পরিচালনা করেন, তাদেরকে সহায়তা করেন। বাংলাদেশ সেনাবাহিনী সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য রয়েছে, পুলিশ, র্যাব, তারাও কিন্তু মাঠে রয়েছেন। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না, মানুষের মধ্যে যে সচেতনতা সেটির অভাব আমরা এখনও দেখেছি। তারা বের হচ্ছেন, প্রয়োজনে বিনা প্রয়োজনে বের হচ্ছেন, কখনো কখনো তারা মিথ্যার আশ্রয় কিন্তু নিচ্ছেন, অর্থাৎ প্রয়োজন না থাকলেও তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নানান অজুহাত দাঁড় করাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করছে যে আসলে তারা সত্য বলছেন না মিথ্যা বলছেন। মিথ্যার প্রমাণ পেলেই কিন্তু তাদেরকে বাসায় ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও মৃদু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনাও আমরা দেখেছি। এবং একই সাথে জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন জায়গায় যেখানে অনিয়ম পাচ্ছেন, সামাজিক দূরত্ব রক্ষার যে নিয়ম সেটি যেখানেই ভঙ্গ করছেন সেখানে কিন্তু আমরা দেখেছি যে তারা ক্ষেত্র বিশেষে জরিমানাও করছেন। এবং একই সাথে যেহেতু রমজান শুরু হচ্ছে আগামীকাল থেকে সম্ভাব্য, তো সেই হিসেবে কিন্তু নগরীর বিভিন্ন স্থানের কাঁচা বাজারগুলো যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় সেগুলোকে খোলা মাঠে নিয়ে যাওয়া হয়েছে এবং বাজারগুলোতেও কিন্তু বিশেষ করে নজর দেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে আসলে বাজারটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। সেখানে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না, গায়ে গা ঘেঁষে তারা সদাইপাতি করছেন এবং যেহেতু বাজারগুলো খোলা রয়েছে বাজারের অজুহাতেও কিন্তু অনেক মানুষ বের হয়ে আসছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এইসব কারণে আসলে সামাজিক সংক্রমণটা ঘটছে চট্টগ্রামে এবং সেটি বর্তমানে ফেজ 1-এ রয়েছেন এবং সেটি যাতে আর না হয় সেজন্য সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য তারা কঠোরভাবে যেই আইন প্রয়োগের ব্যবস্থা আহ্বান কিন্তু জানিয়েছেন। এবং চট্টগ্রামে এখন পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি যে 43 জন কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন এবং একজন ঢাকায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ চট্টগ্রামে মোট এখন 44 জন করোনা আক্রান্ত রোগী তারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং চট্টগ্রামের বিআইটিআইডিতে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে আইসোলেশন বেডে প্রায় 35 জনের মতো কিন্তু রয়েছে। এবং চট্টগ্রামে আমরা জানি যে প্রতিদিন বিআইটিআইডি থেকে 100টির মতো করে নমুনা পরীক্ষা করা হয় এবং সেই সংখ্যাটি আগামীতে হয়তো আরও বাড়বে, কারণ ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু RT-PCR স্থাপন করা হয়েছে, যার মধ্যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকেই তাদের যে নমুনা পরীক্ষা কার্যক্রম সেটি তারা শুরু করবেন। এবং সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা দৈনিক 96টি করে নমুনা পরীক্ষার সক্ষমতা তাদের রয়েছে। এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ যদি তাদের কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামে যে নমুনা পরীক্ষার কার্যক্রম সেটি আরও বেগবান হবে এবং সেক্ষেত্রে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নমুনা অধিক হারে পরীক্ষা করার যে কথা বলা হচ্ছে সেটি কিন্তু চট্টগ্রামে কিছুটা হলেও এগিয়ে যাবে। এবং এরই মধ্যে যারা চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 10টি আইসিইউ স্থাপন করা হয়েছে, সেই আইসিইউগুলো কার্যক্রমের অপেক্ষায় রয়েছে এবং বলা হচ্ছে যে যারা মুমূর্ষু রোগী রয়েছেন চট্টগ্রামে যারা মুমূর্ষু হবেন তাদের সেবাদানের ক্ষেত্রে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা করোনার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে সবাই যেটি বলছেন যে সামাজিক দূরত্বের বিষয়টি সেটি যাতে নিশ্চিত হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মানুষ। নমুনা পরীক্ষার সংখ্যা যদি বাড়ে এবং এর পরিধি যদি বাড়ে তাহলে নিশ্চয়ই সেটি এই কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। আপনাকে ধন্যবাদ শোয়েব। রমজান ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া, কেজিতে অন্তত 10 টাকা বেড়েছে ডালের দাম, আদার কেজি 300-র ওপরে। চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ছোলা। মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। বিক্রেতাদের দাবি করোনায় পণ্য পরিবহন সংকটে দাম বেড়েছে। কাঁচা বাজারে বেগুন আর শসার দামও বেড়েছে অস্বাভাবিক। সরকার যদি একটু দেখতো তাহলে দোকানদাররাও এতটা সুযোগ সুবিধা পাইতো না। আমার নাই টাকা, যা টাকা আছে ওইটার মধ্যে কিনবো। উনি 250 গ্রাম ডাল বেচবে না, আমি কিনবো না, আমার শক্তি 250 গ্রামের। ফ্যামিলিদের জন্য এটা আসলে একটা ক্রাইসিস মোমেন্ট ক্রিয়েট করে, এমনি তো করোনার ক্রাইসিস আছেই। সো আমরা আসলে এই জিনিসগুলোতে সাফারার হচ্ছে। মোটা মুসুর আগে কিন্তু আমরা 60 টাকা করে বিক্রি করতাম, 65 টাকা। এখন মুসুর কিনে এলে আমাদের লাগে আবার 90 টাকা করে। আমরা বিক্রি করবো কি আর প্রফিট করবো কি? মাল আছে মজুদ, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী মাল দিচ্ছে না আর কি, আতঙ্কিতের কারণে দোকান খোলে না। আজকে আমরা শ্যামবাজার একটা করে নামছে, বোটাও না গুজিয়া রাইকা দাম কইতে আছে 300 টাকা, মালের মেমো দিব না। করোনা থেকে বাঁচতে গোটা দুনিয়াতেই চলছে লকডাউন, তবে দরিদ্র মানুষকে এই সময়েও যুদ্ধ করতে হচ্ছে ক্ষুধার বিরুদ্ধে। ব্র্যাকের গবেষণা বলছে 18% নিম্নবিত্ত মানুষের ঘরে নেই এক বেলার খাবার। তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রের সাথে বিত্তশালী ও উন্নয়ন সংস্থাগুলোর অবদান রাখার এখনই সময়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এরই মধ্যে 2 লাখ মানুষকে 30 কোটি টাকা সহায়তা করেছে। পবিত্র রমজানে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বোর্ডেরই আছে, হেলাও দেয় না, স্লিপ নিয়ে হয়, স্লিপ ফিরেই দেয়।
বুঝলেন, কারে দেয় কই দেয় আমরা কিছুই জানি না। আজ পর্যন্ত একটা চাল কি একটা টাকা আমি কোনো জায়গা থেকে সাহায্য পাইনি। এইরকম পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এখন সামনে এই অভাবী মানুষের পাশে এসে একটু দাঁড়ানো। আরও প্রায় 1.5 লাখ মানুষের কাছে সামনে পৌঁছে যাওয়ার ইচ্ছে আছে। করোনা মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে বিএনপি বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, অদৃশ্য শত্রু মোকাবেলায় যা প্রয়োজন সরকার তা করছে। এ সময় ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরিকে গুজব জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী এমন কোনো প্রস্তাবনা কোনোদিন গ্রহণ করবেন না। সবাইকে রোগী হিসেবেই চিকিৎসা দেয়া হবে। করোনা প্রতিরোধে জাতীয় টাস্ক ফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি আজ অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। টাস্ক ফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোনো নজির কোথাও নেই। বিশ্বজুড়ে করোনা ভাইরাস কেড়ে নিল প্রায় 2 লাখ মানুষের প্রাণ। সংক্রমিত ব্যক্তির সংখ্যা 27,47,000-এর বেশি। 24 ঘন্টায় 6,500 মানুষের মৃত্যু দেখল বিশ্ব, যে তালিকায় সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। মহামারী মোকাবেলায় $484 বিলিয়ন সহায়তা বিলে অনুমোদন দিল দেশটির কংগ্রেস। ইউরোপে প্রাণহানি কমলেও এই মুহূর্তে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্তকে বোকামি আখ্যা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। $60 বিলিয়ন যাবে নারী, সংখ্যালঘু, প্রবীণ ও স্থানীয় আমেরিকানদের সহযোগিতায়। ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দেয়া হবে $60 বিলিয়ন ঋণ। সবচেয়ে বড় অংশ বা $100 বিলিয়ন পাবে করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত হাসপাতাল এবং গবেষক দল। করোনা ভাইরাসে আমরা 18,000-এর বেশি মানুষকে হারিয়েছি, তবে নতুনভাবে সংক্রমণ এবং প্রাণহানির সংখ্যা কমছে। ব্রিটেন দ্বিতীয়বার মহামারীর চূড়ান্ত পর্যায়ে যেতে চায় না। শুক্রবার থেকে জরুরি সেবা নিয়োজিত সরকারি কর্মকর্তারা বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ বা কমানো গেছে, সব দিক থেকে এটা ভালো সংকেত। কিন্তু আত্মতুষ্টিতে ভুগে সবচেয়ে বড় ভুল করছি আমরা। কোনোভাবেই এখনো নিজেদের নিরাপদ বা সুরক্ষিত দাবি করতে পারে না ইউরোপ। সুতরাং এই মুহূর্তে লকডাউন প্রত্যাহার করা উচিত হবে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রুকলিন উডহল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ আলী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। 55 বছর বয়সী ইউসুফের স্বজনরা জানান, করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে 21 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এ নিয়ে দেশটিতে প্রাণ গেল 191 বাংলাদেশির, যাদের 173 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। সময় যত গড়াচ্ছে আরও জটিল হচ্ছে করোনা ভাইরাসের চরিত্র। পশ্চিমা চিকিৎসকরা বলছেন, নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে সংক্রমিতদের মাঝে, যাতে সবশেষ সংযোজন রক্ত জমাট বাঁধা। বিভ্রান্তি বাড়ছে চিকিৎসা নিয়েও। ম্যালেরিয়ার প্রতিষেধক সহ পুরনো কিছু ওষুধে এতদিন সাফল্যের দাবি করা হলেও এখন সন্দিহান চিকিৎসকরা। এমনকি কিছু ওষুধে হিতে বিপরীত হওয়ার সতর্কতা দিয়েছেন তারা। এই রোগে যে পরিমাণ রক্ত জমাট বাঁধছে তা ভীষণ উদ্বেগজনক। এটার ফুসফুসের রোগ নেই। পরিস্থিতির কারণে এখন করোনা চিকিৎসার শুরুতেই রক্তের ঘনত্ব কমাতে উচ্চমাত্রার ওষুধ দিচ্ছি, কাজও হচ্ছে। কিন্তু এ ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে জটিল রোগীদের ক্ষেত্রে আমরা নিরুপায়। রেমডেসিভির অ্যান্টিভাইরাল ওষুধ। এর কাজই হলো মানবদেহে ক্ষতিকর ভাইরাস রুখে দেয়া। এরকম এক একটি অ্যান্টিভাইরাল এক একটি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। রোগীর উপসর্গ এবং ভাইরাস কতটা ছড়িয়েছে তার উপর নির্ভর করে তার দেহে কোন অ্যান্টিভাইরাল কি মাত্রায় প্রয়োগ করা হবে। অতীতে অনেক মহামারী প্রতিষেধক ছাড়া নিয়ন্ত্রণে আনার উদাহরণ আছে, যেমন এইডস। রোগটির জন্য দায়ী এইচআইভি আক্রান্তের চিকিৎসায় ভিন্ন ভিন্ন বা কয়েক ধরনের ওষুধ ব্যবহার করে সাফল্য পেয়েছে। করোনার চিকিৎসাতেও একই কৌশল অবলম্বন করা হলেও সুনির্দিষ্ট ফল এখনো পাইনি। করোনার প্রকোপ শুরুর পর থেকেই অনেকটা চিকিৎসকের ভূমিকায় ডোনাল্ড ট্রাম্প।
নানা সমালোচনার মধ্যেও মহামারী মোকাবেলায় নানা পরামর্শ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সংবাদ বিবৃতিতে দেন নানা টোটকা পরামর্শ। দাবি কোভিড-19 ভাগাতে সূর্য। আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ ZSRM। প্রশিক্ষিত হাজার হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার বসা, অন্যদিকে অপেশাদার কর্মীদের দিয়ে নমুনা সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছে স্বাস্থ্য বিভাগ। দেশের চরম এই দুর্যোগে কর্মহীন মেডিকেল টেকনোলজিস্টদের অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজের সুযোগ চাচ্ছেন, কিন্তু তা আমলে না নিয়ে স্বাস্থ্য খাতের অন্য কর্মীদের মাঠে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেশি বেশি নমুনা সংগ্রহ করতে বেশি বেশি মেডিকেল টেকনোলজির প্রয়োজন। করোনা ভাইরাস মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করছি। নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক ও বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামীতে যদি প্রতিদিন এইভাবে যদি 10 থেকে 20 জন করে প্রতিদিন মেডিকেল টেকনোলজির কোয়ারেন্টাইনে বা আক্রান্ত হয়, তাহলে সারা বাংলাদেশে নমুনা সংগ্রহ করা বন্ধ হয়ে যাবে এবং টেস্ট করা বন্ধ হয়ে যাবে। প্রায় 40,000 মেডিকেল টেকনোলজিস্ট বেকার আছে, তাদেরকে এই কোভিড-19 প্রতিরোধের জন্য কাজে লাগানোর জন্য নিয়োগের মাধ্যমে মামলার কারণে তাদেরকে নেওয়া হয়নি। এখন আমরা খুব দ্রুত তাদেরকে অস্থায়ী ভিত্তিতে আমাদের ডাক্তার, তারপরে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবে যারা কাজ করবে তাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করছি, যাতে আরও যাতে কোনো সংকট যাতে আমাদের না থাকে, সংকটটা কাটিয়ে ওঠার জন্য। দেশে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে। একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম, নিয়মিত ব্রিফিং সহ অন্যান্য বিষয়েও দেখভাল করবে এই কমিটি। স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান খানকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তথ্য ও বক্তব্যের বিষয়ে গণমাধ্যম সহ সব যোগাযোগ মাধ্যমের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। একই সাথে গণমাধ্যমে প্রচারিত তথ্য পর্যালোচনা শেষে তার সারসংক্ষেপ সহ মন্ত্রীকে অবহিত করবে মিডিয়া সেল। করোনা সতর্কতায় আজও ব্যতিক্রমী জুমা আদায় হলো দেশে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সবখানেই সংক্ষিপ্তভাবে আদায় করা হয় জুমার নামাজ। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে 2 রাকাত ফরজ নামাজ আদায় করা হয়। আরবিতে খুতবা হলেও বাংলায় কোনো বয়ান করা হয়নি। নামাজ শেষে সংক্ষিপ্ত দোয়া করা হয়। এতে মহা দুর্যোগ থেকে মুক্তি ও আল্লাহর রহমত কামনা করা হয়। এর আগে অনেকে নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম সহ বিভিন্ন মসজিদের প্রবেশ মুখে ভিড় করেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু পবিত্র রমজান মাস। চাঁদ দেখা গেলে আজ রাতেই তারাবির নামাজ আদায় ও সাহরি খেতে হবে মুসল্লিদের। তবে মসজিদে না গিয়ে বাসায় তারাবির নামাজ আদায় অনুরোধ করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে বৃহস্পতিবার তারাবির নামাজের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই বৈঠক যদি শুরু হয় দর্শক, তখন আমরা নিশ্চয়ই বৈঠকের কার্যকারিতা বা অন্যান্য বিষয় নিয়ে জানাবো এবং পরবর্তীতে এই বৈঠক সংক্রান্ত অন্যান্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব। ভিন্ন প্রেক্ষাপটে এলো বরকতের মাস রমজান। মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে শুরু হলো সিয়াম সাধনা। কাবা শরীফ এবং মসজিদে নববীতে সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবি আদায়ের সুযোগ পেয়েছেন নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মীরা। মহামারীর কারণে বেশিরভাগ দেশেই সীমিত পরিসরে হবে নামাজ। বিশ্ব যখন ভয়াবহ এক মহামারীর সময় পার করছে, তখনই এলো বরকতের মাস রমজান। বিশ্বাসীদের জন্য এটি একটি সুযোগ বৈশ্বিক মহামারী থেকে মহান আল্লাহর কাছে মুক্তি কামনার। মহান আল্লাহর কাছে মহামারী থেকে মুক্তি চেয়েছি। আমাদের বিশ্বাস সবাই একসাথে প্রার্থনা করলে আল্লাহ নিশ্চয়ই তার প্রতিদান দেবেন। আমাদের মৃত্যু আল্লাহই নির্ধারণ করবেন, তবে সাবধান থাকতে হবে, মাস্ক পরতে হবে। নামাজ আদায়ই বড় কথা, কোথায় করছি সেটা মুখ্য না। দেশের ইসলামী নেতাদের পরামর্শ মেনে ঘরেই তারাবি পড়েছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের ব্যাপারে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন এখন। শাকিল, চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয়ে জানতে চাই, কখন বৈঠক শুরু হবে এবং সব মিলিয়ে সেখানকার প্রস্তুতির ব্যাপারটা একটু শুনতে চাই।
শেখ মোহাম্মদ আবদুল্লাহ করবেন। আজকে এই কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা রয়েছেন, আছেন বাইতুল মোকাররমের খতিব, আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা এবং আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত থাকেন এবং এই বৈঠকটি শুরু হবে মাগরিবের নামাজের পর এবং তারা বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী ফাউন্ডেশন সহ যারা ধর্মপ্রাণ মুসল্লি আছেন বা সাধারণ মানুষ আছেন তারা যদি কেউ চাঁদ দেখার কোনো খবর তাদেরকে জানান সেক্ষেত্রে তারা বৈঠকে বসে আলোচনা করে পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন যে আগামীকাল থেকে মাহে রমজান শুরু হবে কিনা। তবে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে এই বৈঠকের প্রতিনিধিদের কাছে এখন পর্যন্ত কোনো খবর আসেনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের 64টি জেলাতেই কিন্তু ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারা রয়েছেন এবং সেখানে তাদের কর্মকর্তারা খোঁজ রাখছেন বিভিন্ন প্রান্ত থেকে যে এখন পর্যন্ত চাঁদ দেখা গেছে কিনা। তবে সেই খবর পাওয়ার পর সেটি পর্যালোচনা করে কমিটির সদস্যরা আলোচনা করার পর তারা সেই সিদ্ধান্তটি নেবেন এবং সেই সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি জানাবেন। সৌমিত্র, আবার যেহেতু বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ, ফলে সেদিকেও খানিকটা সতর্কতা দেখাতে হবে, অর্থাৎ সেটা সতর্কতার সঙ্গে নিশ্চয়ই সিদ্ধান্ত আসবে। শাকিল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তী যে কোনো তথ্য জানার জন্য আবার আপনার সঙ্গে কথা হবে আমাদের। রমজানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে দেওয়া হয়েছে খাদ্য ও ইফতার সামগ্রী। রাউজান উপজেলার 700 মসজিদের 1400 ইমাম এবং মুয়াজ্জিনের হাতে এসব সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদ স্থায়ী কমিটির সদস্য ABM ফজলে করিম চৌধুরী। এই সময় উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবার গোপালগঞ্জের সদর উপজেলায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনার কারণে চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকটে বিপাকে পড়ে চাষি। এই সংকট থেকে উত্তরণে বেদগ্রাম ও করপাড়া গ্রামের হতদরিদ্র 2 কৃষকের ধান কেটে দেয় উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া করপাড়া গ্রামের এক কৃষকের 10 কাঠা জমির ধান কেটে দেয় বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের 20 সদস্যের একটি দল। নওগাঁয় কৃষকের ধান কেটে দিতে 21 সদস্যের 100টি টিম গঠন করেছে ছাত্রলীগ। টিমের সদস্যরা স্বেচ্ছাশ্রমে জেলার 99টি ইউনিয়নে প্রান্তিক কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেবে। সকালে সদর উপজেলার গুটার বিলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। গাজীপুরের কালিয়াকৈরে এক কৃষকের 2 বিঘা জমির ধান কেটে দেয় কৃষক দলের কর্মীরা। শ্রমিক সংকটের কারণে ওই কৃষক ধান কাটতে না পারায় এই সিদ্ধান্ত নেন স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে আরিয়াল বিলে ধান কেটে দিয়েছে বিকল্প যুবধারা নেতৃবৃন্দ। শুক্রবার সকাল থেকে তারা বিল্লাল তালুকদারের জমির ধান কাটেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার দিয়েছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। সকালে লালমোহন উপজেলা পরিষদে কৃষি অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে এই মেশিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব চাষিদের জন্য, তাই নানা ধরনের ভর্তুকি দিয়ে চলেছে সরকার। এর ফলে বেড়েছে কৃষির উৎপাদনও। চাষিদের মঙ্গলের জন্য যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার দেয়াও তার একটি উদাহরণ। প্রায় 1 মাস ধরে বন্ধ উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দর বাঘাবাড়ি। করোনা ভাইরাসের কারণে বন্দরে ভিড়ছে না কোনো জাহাজ। মাসখানেক ধরে বাঘাবাড়ি নৌবন্দরের চিত্রটা এমন। করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গের এই একমাত্র নৌবন্দরে কোনো সার বা বীজবাহী জাহাজ ফিরছে না, যে কারণে এই অঞ্চলের কৃষিতে আগামীতে সার সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে কর্মহীন হয়ে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট হাজারো শ্রমিক। কোনো কিছু নাই, একবারে সব লোকজন, একবার গরিব মানুষ, নিরীহ মানুষ একদম না খাই রয়েছে, অনাহারে রয়েছে, ঘরে বসে কাঁদতেছে, তাদের কোনো খাবার নাই, কিছু নাই, সরকারের কোনো সাহায্য করছে না। পরে যে ধানগুলো রোপণ করেছে যে সার দিতে পারছে না, সারের যদি জাহাজ না আসে তাহলে তো সব সমস্যা হওয়া যাবে, মানে সারের সংকট দেখা দিবে। যদি দ্রুত এই নৌবন্দরকে সচল না করা হয় তাহলে কিন্তু পুরো উত্তরবঙ্গই কিন্তু স্টপ হয়ে যাবে। ইজারাদার যিনি
তার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং নদীবন্দরটাকে কোনোভাবে বন্ধ রাখা যাবে না। যত বড় দেশের সমস্যা হোক, এই নদীবন্দর বন্ধ রাখার কোনো সুযোগ নেই। আমরা উদ্যোগ নিয়ে তাদের সাথে এবং পাশে থেকে তাদের যে অভিযোগ আছে এবং যারা বন্দরের মালিক তাদের সঙ্গে আমরা আলোচনা করে তাদের সাহায্য এবং সহযোগিতা ইনশাল্লাহ করা হবে। যশোরে মাছের বাজারে চরম প্রভাব ফেলেছে করোনা। বিশেষ করে একটি গুজবকে কেন্দ্র করে তা আরও প্রকট হয়েছে। একটি চক্র ছড়িয়েছে তেলাপিয়া মাছ খেলে করোনা ভাইরাসের সংক্রমণ হয়, আর এরপর থেকেই বাজারে একরকম বন্ধ এই মাছের বিক্রি। লোকসানের সংখ্যায় বিক্রেতারা আনছেন না তেলাপিয়া। যদিও তেলাপিয়া নিয়ে গুজব ঠেকাতে মাঠে প্রচারে নামছে মৎস্য অধিদপ্তর। কারা গুজব ছড়াইছে তেলাপিয়া মাছে নাকি করোনা ভাইরাস লেগে গেছে। তেলাপিয়া খাচ্ছে না, লোক গুজব ছুটাচ্ছে। বানোয়াট কথাবার্তা, এটা কোনো সমস্যা না। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলতেছে, কিন্তু এখনো আজ আমরা জানি না, কেউ দেখিনি যে এই ধরনের রোগ হয়েছে। মাছ উৎপাদন করা পুরোপুরি বন্ধ করোনার জন্য। যে মাছটা বেচার জন্য আমরা রেডি হচ্ছি, কিন্তু মাছটা বিক্রি হচ্ছে না। এই মাছটা আস্তে আস্তে তলায় ভ্যানিশ হয়ে যাচ্ছে। 5 লক্ষের অধিক লোক ক্ষতিগ্রস্তের মধ্যে অবস্থান করতেছে বর্তমান। এইটা যদি লং টাইম স্টে করে বড় ধরনের একটা বিপর্যয় আমরা কিন্তু লক্ষ্য করতেছি। আর্থিক সহযোগিতা যদি না করে তাহলে আমরা এই বছরেই এই সংকট কাটিয়ে উঠতে পারবো না। এখানে কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই মাছের মনোসেক্স তেলাপিয়া খাইলে যে করোনা ভাইরাসের জন্য কোনোভাবেই দায়ী না। আর এটার জন্য আমরা আসলে অনেক প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছি। ভিক্ষা ও মানুষের সহায়তায় সংসার চালানো কুড়িগ্রামের রাজারহাটের 70 বছর বয়সী বৃদ্ধা সালেহা বেগমের সংসারের চাকা করোনার প্রভাবে অনেকটাই থেমে গেছে। স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে অনাহারে অর্ধাহারে কাটছে মানবেতর জীবন। অভিযোগ, এখনও জোটেনি ভাতা কিংবা সরকারি কোনো সহায়তা। সংস্কারের অভাবে ভেঙে পড়া ঝুপড়ি ঘরটিতে কোনো মতে কাটছে দিন। তো নাই ভিক্ষা করি খাস আর কিসের তোরে আও মই কাহানা কাম টাম করো, চাউলটা ঘাস টাস খাওয়া বা ওই ভিক্ষা কর তো খাই। সরকারের দেখি অনেক কিছু অনুদান দেওয়া হয় বা বাড়িঘর দেওয়া হয়, তো এদেরকে এরকম কিছু দেওয়া হয়, তাইলে এরা হয়তো বা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে। যতগুলো প্রত্যাশী তার চেয়ে কিন্তু ত্রাণের সংখ্যা কিছুটা হলেও কম আছে। এরকম মানবেতর জীবনের এরকম যদি কোনো তথ্য থাকে আমরা সেগুলো অবশ্যই আমরা আছি, পুলিশ বিভাগ আছে, আমরা সবসময় চেষ্টা করি এগুলো সাথে সাথে এগুলো অ্যাডজাস্ট করি। করোনার কারণে ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের প্রবাসী 4 ভাই। সিলেট ও সুনামগঞ্জের ফ্ল্যাট কলোনি সহ প্রায় 200 পরিবারের 7 লাখ টাকার বাসা ভাড়া মওকুফ করেছেন সৌদি প্রবাসী জসিমউদ্দিন শামীম, শাহিন আহমেদ, শামসুল ইসলাম ও মামুনুর রহমান। এছাড়াও 1500 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করেছেন তারা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁতপল্লীতে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে আলহাজ রহমত আলী সরকার ফাউন্ডেশন। দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয় চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে রহমত আলী সরকার ফাউন্ডেশন। করোনা সংক্রমণ রোধে ঘরবন্দি থাকাটাই একমাত্র সমাধান। ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত, একঘেয়েমি কাটছে না করোনার দিনগুলোতে? অথচ এই সময়টাকে চাইলেই মনের খোরাক মেটানোর নানা কাজে লাগাতে পারেন আপনিও। বুকশেলফে অলস পড়ে থাকা বই, প্রিয় অভিনেতা অভিনেত্রীর সিনেমা আর নাটক দেখার এখন দারুণ সময়। আর তা করতে পারলে লকডাউনের এই সময়টাও হতে পারে প্রাণবন্ত ও আনন্দময়। নিশ্চয়ই আমাদের সবার ঘরে অনেক অনেক বই আছে, এই বইগুলো হয়তো সময়ের অভাবে ব্যস্ততার কারণে পড়া হয়নি। এই সময়টা এসে আমরা সেই বইগুলো পড়তে পারি। মাঝে মাঝে এরকম হতো যে একটা বই একদিনে পড়ে শেষ করে ফেলতাম, তো সেইটা আমি অনেক বছর পরে গত সপ্তাহে এরকম হলো যে একটা বই একদিনে পড়ে শেষ করার মতো। প্লিজ আপনারা আপনাদের সন্তানকে পুরনো বাংলা ছবি দেখান, তাহলেই বুঝতে পারবে আমরা কত ঐতিহ্যবান। আমাদের পুরনো টেলিভিশনের নাটকগুলো দেখেন। এখন যেসব বাচ্চারা যারা ওই সময়টা দেখেনি তারাও কিন্তু বহুব্রীহি দেখে মজা পাচ্ছে। এছাড়াও চমৎকার জনপ্রিয় যেসব নাটক আমাদের দেশে বানানো হয়েছিল সেই নাটকগুলো আসলে অনেকেই দেখছে। ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 23,000 ছাড়ালো। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 722 জনে। শুধু মহারাষ্ট্রেই
কোভিড-19 সংক্রমণের শিকার 6,000-এর বেশি। ভারতে প্রাণঘাতী মহামারীটির হটস্পট হিসেবে বিবেচিত মুম্বাই, কারণ আক্রান্ত 4,000-এর বেশি। একই সাথে এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত ধারাভিকে নিয়েও রয়েছে শঙ্কা। সেখানে 2 শতাধিক মানুষের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি, মারা গেছে 13 জন। তাই লকডাউন পুরোপুরি মেনে চলা আর পরীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন। আমরা বুধবার পর্যন্ত প্রায় 5 লাখের বেশি পরীক্ষা করেছি। আপনি যদি তুলনা করেন তাহলে আগের তুলনায় আমরা পরীক্ষার হার অনেক বাড়িয়েছি, সামনে আরও বাড়বে এবং আমরা এটি অব্যাহত রাখব। কিন্তু আক্রান্তের সংখ্যা এভাবে বাড়বে আমরা আশা করি। করোনা ভাইরাসের প্রকোপে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্য। দেশটির গবেষণা সংস্থা OBR বলছে, করোনার কারণে কর্মহীনের সংখ্যা বাড়বে প্রায় 20 লাখ। এর পাশাপাশি বাড়ছে সরকারি ঋণের পরিমাণও। সংখ্যা এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস পাবে প্রায় 35%। ব্যবসা প্রায় পুরোটাই বন্ধ। এভাবে যদি চলতে থাকে তাহলে রিসোর্ট ব্যবসার সাথে জড়িত 80% প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। আমরা জানি লকডাউন পরবর্তী পরিস্থিতি খুবই কঠিন হবে আমাদের জন্য। খুব চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে। এটা সত্য যে সব ব্যবসা কিংবা চাকরি আমরা রক্ষা করতে পারবো না, কিন্তু যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমি এটা নিশ্চিত করে বলতে পারি খুব দ্রুতই আমরা এই কঠিন অবস্থা থেকে বের হয়ে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। 2030 সালে এশিয়ান গেমসের আয়োজক হতে চায় সৌদি আরব ও কাতার। বৃহস্পতিবার 2 দেশের বিডে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান অলিম্পিক কমিটি। 2022 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার এবার এশিয়ান গেমস আয়োজনে আগ্রহী। তবে ভূরাজনৈতিক কারণে কাতারের সাথে বৈরিতা সৌদি আরবের। 2006 সালে কাতারের এশিয়ান গেমস আয়োজনের অভিজ্ঞতা থাকলেও সৌদি আরব এখনও মাল্টি স্পোর্টস ইভেন্টের আয়োজক হতে পারেনি। তবে শেষ পর্যন্ত কে হচ্ছে 2030 সালের আয়োজক তা জানা যাবে 29 নভেম্বর। চীনের সানায় 2030 এশিয়ান গেমসের স্বাগতিক বেছে নেবে OCA। এবার টোকিও অলিম্পিক পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাক। বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন দুজনের। আগে 1 বছর পিছিয়ে টোকিও অলিম্পিকের নতুন তারিখ নির্ধারণ করা হয় 2021 সালের 23 জুলাই। তারিখ পরিবর্তনে যেমন বদলেছে অংশগ্রহণকারী দেশ ও অ্যাথলেটদের নানা হিসেব নিকেশ, তেমনি করোনা ভাইরাসের প্রভাবে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন টোকিও অলিম্পিক। ধারণা করা হচ্ছে কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় বাড়বে জাপান সরকার আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির। এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে 1 বছর পেছালো নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপ। 2021 সালের বদলে 2022 সালে মাঠে গড়াবে ইউরোপীয় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। UEFA এক্সিকিউটিভ কমিটি ঘোষণা দিয়েছে নারীদের ইউরো মাঠে গড়াবে 2022 সালের 6 জুলাই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টোকিও অলিম্পিকের পর্দা উঠবে 1 বছর পিছিয়ে 2021 সালের 23 জুলাই। একই সময় শুরু হওয়ার কথা ছিল নারীদের ইউরো, তবে অলিম্পিকের সাথে সাংঘর্ষিক হওয়ায় নতুন এই তারিখ নির্ধারণ করেছে UEFA। চলছে সব খবর উইথ ZSRM। ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু পর। দমকা হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে রাজধানী জুড়ে, কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। জুমার নামাজের আগে থেকেই আকাশ রুদ্রমূর্তি ধারণ করা শুরু করলেও প্রথমে গুড়ি গুড়ি আর পরে বজ্রসহ বৃষ্টি হয় রাজধানীতে। সড়কে মানুষ না থাকায় হঠাৎ এই বৃষ্টি নগর জীবনে খুব বেশি ভোগান্তি চোখে পড়েনি। তবে নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যেসব মুসল্লি মসজিদের বাইরে ভিড় জমিয়েছিলেন, ভোগান্তি হয়েছে তাদের। আবহাওয়া অধিদপ্তর আগেই কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। গাজীপুরে প্রবাসীর স্ত্রী ও 3 সন্তানকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে শ্রীপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে নিহতদের পরিবার। পুলিশের ধারণা মা ও 2 মেয়েকে ধর্ষণের পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সাভারে রানা প্লাজা ধসের পর পেরিয়ে গেছে 7 বছর। দীর্ঘ সময়ে আতঙ্ক থেকে বের হতে পারেননি অনেক শ্রমিক। বড় অংশই বদলে ফেলেছেন পেশা। যদিও কোনো উদ্যোগেই সুদিন ফেরেনি আহতদের। অভাব অনটন লাঘবে তারা চেয়ে আছেন সরকারের দিকে। 2013 সালের এই দিনে রানা প্লাজা দুর্ঘটনায় অনেক কর্মজীবী স্বজনকে
অনেকে কর্মজীবী স্বজনকে হারিয়ে নিঃস্ব হয়েছেন। এই ঘটনার পর থেকে চরম অর্থকষ্ট নিত্যদিনের সঙ্গী হয়েছে অসহায় মানুষগুলোর। 14 সাল থেকে এই বন্ধ কেউ আমাদের পাশে আহে না, কেউ আমাকে সাহায্য করে না। বর্তমানে যে করোনা ভাইরাস, এই জন্য তো আমরা বহু দুঃখে কষ্টে দিন কাটাইতেছি। করোনার মেয়েদে আমরা আছি, আমরা অনেক সমস্যায় আছি, আমরা সরকারের কাছে সাহায্য চাই। বাসা বাড়ি কাজ করি যে করোনার জন্য তারাও খেতে দিছে, মানে একটা টাকাও দেয় নাই। খুব দুঃখের বিষয় যে একটা টাকাও তারা দিল না, খোঁজ খবরটা নেব তাও নেই নাই পর্যন্ত। আমার সারা জীবন এই যে দোকানে আছে, এইসব দোকানে আছে, এখানে দোকানে আছে, আজ মেডিকেল তো ওষুধ দিচ্ছে, প্রতি মাসে মাসে মেডিকেল চেক করে ওষুধ দিচ্ছে, যেন কর্মকরী খেতে পায় না। পরিবর্তিত পরিস্থিতির কারণে এবছর একটু ভিন্নভাবে স্মরণ করা হচ্ছে রানা প্লাজার ধসে নিহতদের। সকালে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দেয় ঢাকা জেলা ও শিল্প পুলিশ। শ্রদ্ধা জানানো হয় নিহতদের পরিবারের পক্ষ থেকেও। এর আগে করোনার কারণে শারীরিক দূরত্ব নিশ্চিতে রানা প্লাজার শ্রমিকদের প্রতি শ্রদ্ধাসহ সব অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয় শ্রমিক সংগঠন। করোনা ছুটি চলায় কোনো স্বজন বা শ্রমিক সংগঠন শ্রদ্ধা জানাতে যায়নি। লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশিনের চেষ্টার ঘটনায় বিএসএফের গুলিতে বিজিবি সদস্য সহ আহত হয়েছেন 5 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িমারি চ্যাংরাবান্ধা 0 পয়েন্টের কাছ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে 2 দফা পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য এবং গ্রামবাসীরা বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। এ সময় বাধা পেয়ে শর্টগান দিয়ে গুলি ছোড়ে বিএসএফ। আহত হন বিজিবি সদস্য খোকন মিয়া সহ 5 জন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। কোভিড-19 উৎপত্তিস্থল চীনে গেল 10 দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারো। সবশেষ 15 এপ্রিল করোনা ভাইরাস আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল দেশটিতে। গত 10 দিনে নতুন করে আক্রান্ত হয়েছে 184 জন। এদের বেশিরভাগই চীনের বাইরে থেকে এসেছে। আক্রান্তের হারও নিম্নমুখী গেল কয়েকদিন ধরে। গত 10 দিনের মধ্যে সর্বোচ্চ 46 জন আক্রান্ত শনাক্ত হয় 16 এপ্রিল। চীনে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 4632 জন, আক্রান্ত 82,800-র বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 77,000-এর বেশি। ফ্রান্সে কোভিড-19-এ মোট প্রাণহানির 1/3-এরও বেশি হয়েছে বেসরকারি নার্সিংহোমগুলোয়। আক্রান্ত এসব হোমের প্রায় 25,000 রোগী, স্বাস্থ্যকর্মী। করোনা ভাইরাস সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বৃদ্ধরাই সাধারণত চিকিৎসা নিতে আসেন এসব হোমে। জটিল রোগের চিকিৎসায় নেই পর্যাপ্ত ব্যবস্থা, তবুও আন্তরিক ব্যবস্থাপনার আশায় এসব হোমে আসেন রোগীরা। ছেলে দেখা করতে চায় আমার সাথে। পরিবারের অন্যরাও কয়েকবার এসে ফিরে গেছে। প্রবেশের অনুমতি নেই এখানে। পুরো বন্দি জীবন আমাদের। বাইরে যাওয়া দূরের কথা, করিডোরের যাবারও অনুমতি নেই। ছোট ঘরে কেবল সূর্যের আলোটুকু দেখতে পাই। তবে এখানকার সবাই খুব যত্ন নেয়, তাদের সাথেই সময় কাটাই। আক্রান্তদের ঘরে থাকতে বাধ্য করতে খারাপ লাগে। অনেক সময় বিধিনিষেধগুলো তাদের মনেও থাকে না। চেষ্টা করি তাদের স্বাভাবিক জীবনের অনুভূতি দিতে। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই, জামালপুরে রমজান মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ আগামীকাল থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে এবং সেটি জামালপুর থেকে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে। অনুশীলন শুরু হলে প্রতিদিন সব ফুটবলার ও কোচদের করোনা ভাইরাস পরীক্ষা করাতে চায় স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্পেন সহ সারা বিশ্বের ফুটবল। তবে দীর্ঘদিন লিগ স্থগিত থাকায় মৌসুম নিয়ে শঙ্কায় স্প্যানিশ কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মে মাসের শেষ নাগাদ মাঠে ফুটবল ফেরাতে মুখিয়ে স্পেন। এই ছিল আজকের সব খবর উইথ জেডএসআরএম। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV BD।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।